ব্রহ্মদৈত্য এই নামটা আশা করছি কম বেশি সবাই শুনেছো। হয়তো কেউ কেউ ছোটবেলায় কোনো গল্পে, অথবা কেউ কেউ কোনো ঘটনা চক্রান্তে। তবে এই ব্রহ্মদৈত্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা জানা আছে কি? নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। বলে না, কিছু কিছু জিনিস জীবনের জন্য ঠিক যতটা ভালো ঠিক ততটাই খারাপ। এই ঘটনাটাও ঠিক তেমনই। নিজেদের ভালো করতে গিয়ে বংশ যে কিভাবে নির্বংশ হয়ে গিয়েছে, এটা তারই ঘটনা। তাই আর বেশি সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 92 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এপিসোডে নতুন, অথবা আমার এই ভয়েসটা নতুন শুনছো, তাদেরকে বলছি, যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। এবং অবশ্যই শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। সঙ্গে আমি আছি রাজ। শুরু করছি আজকের 92 নম্বর এপিসোড। নমস্কার রাজদা, আমার নাম দেবলীনা চ্যাটার্জি। আমি দুর্গাপুর থেকে ঘটনাটি লিখছি। যে ঘটনাটা বলবো আজকের, ঘটনাটা আমার ঠাকুমার নিজের চোখে দেখা। একটা সম্পূর্ণ পরিবার কিভাবে যে শেষ হয়ে যেতে পারে চোখের সামনে, এটা তারই ঘটনা। আশা করছি শ্রোতা বন্ধুদের ঘটনাটি ভালো লাগবে। আর তুমি প্রত্যেক সপ্তাহে আমাদেরকে ঠিক যেভাবে ঘটনা শোনাচ্ছ, ঠিক তেমনই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে শোনাও। আমি কিন্তু তোমার কাছে কর্ণপিশাচিনীর মতন আরও ভালো ভালো গল্প শুনতে চাই। এবার ঘটনায় আসছি। ঘটনাটা আমার ঠাকুমা আমায় ঠিক যেভাবে শুনিয়েছিল, আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করলাম। আমার বয়স তখন 20 হবে। বিয়ে করে সবে ওই গ্রামে গিয়েছিলাম। গ্রামটা বিহার মোতাহারির থেকে কিছুটা দূরের একটি অঞ্চলে ছিল। বিয়ে হয়েছিল বাংলায়, তবে আমার স্বামীর অর্থাৎ তোর দাদুর ওই গ্রামের পোস্ট অফিসে কাজ করত। সেই কারণে বিয়ের পর কলকাতা থেকে সম্পূর্ণভাবে চলে যেতে হয় আমাকে। মানে এখানে আর কি দেবলীনার ঠাকুমার কথা বলা হচ্ছে। ঠাকুমা ঠিক যেভাবে ঘটনাটা বলেছিল ওইভাবেই আর কি দেবলীনা লিখেছে। ওই গ্রামে গিয়ে আলাপ হয় আমাদেরই পাশের বাড়ির একটি পরিবারের সাথে। পরিবারের কথায় আমি কিছুক্ষণ পরে আসছি। তার আগে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আগে বলি। একদিন তখন প্রায় বিকেল। তোর দাদুর অফিস থেকে ফিরতে একটু দেরি হচ্ছিল। তো সেই সময় তো অত ফোন ছিল না যে ফোন করে দাদু বলে দিত যে আমার দেরি হবে। তাই আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে তোর দাদু আসছে না। তখন বুঝলাম যে হয়তো অফিসে বেশি কাজ জমে গেছে, তাই হয়তো আসতে দেরি হচ্ছে। আর আমি ওই অন্ধকারের মধ্যে একা একা কি করব, তাই ভাবলাম যে পাশের বাড়িতে গিয়ে কিছুক্ষণ গল্প করা যাক। এইবারই ঘটলো আসল ঘটনা। আমার পাশের বাড়ির উঠানে একটা মস্ত বড় নিম গাছ ছিল। অনেকবারই ওর সামনে থেকে যাতায়াত করেছি, তবে সেই সময় আমার তেমন কিছুই মনে হয়নি। তবে সেই দিন জানি না, হয়তো আমি অমন ভয় কখনোই পাইনি। আমি নিম গাছটা পেরিয়ে ওই বাড়ির ঠিক পাশের বাড়িতেই যাচ্ছিলাম। আচ্ছা, এখানে বলে রাখি, যেই বাড়িতে ওই নিম গাছটা ছিল ওই বাড়িতে আমি যাচ্ছিলাম না, ওর ঠিক পাশের বাড়িতে আমি যাচ্ছিলাম। ওই নিম গাছটা পেরিয়ে সবে কিছুটা এগিয়েছি, হঠাৎ আমার মনে হলো যে ওই নিম গাছ থেকে কেউ যেন আমাকে কিছু একটা ছুঁড়ে মারলো। আমি পেছনে ঘুরে দেখি, তবে না, স্বাভাবিক সেখানে কেউ থাকে না। আমি আবারও হাঁটতে যাব, আবারও সেই একই। পিছন থেকে কেউ যেন নিম গাছের ডাল ও কিছু পাতা নিয়ে আমাকে ছুঁড়ে মারলো। এইবারে আমার একটু ভয় করতে শুরু করে, কারণ আমি ছাড়া সেই রাস্তায় কেউ ছিল না। আর মারা তো দূরে থাক, অমন ইয়ার্কি মারার মতন ওই পাড়ায় বা ওই গ্রামে আমার তেমন কেউ ছিল না। তবে কে মারছে ওরকম, ভাবে আমাকে? সারাটা শরীর যেন আমার ভারী হতে শুরু করে। অনেক কষ্টে ভয়ে ভয়ে পিছনের দিকে তাকাই। দেখলাম নিম গাছের ঠিক মগ ডালে কিছু একটা আছে, তবে ভীষণ অন্ধকারে তা ভীষণ অস্পষ্ট। তবে বোঝা যাচ্ছে যে
ওটা আর যাই হোক কোনো জন্তু বা পাখি নয়, ও যেন ও যেন সম্পূর্ণ একটা মানব দেহ, সম্পূর্ণ একটা মানুষের মতন ওই মগডালে বসে আছে। ভয় যেন আমার প্রাণ যায় যায় অবস্থা, ছুটে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি যাদের বাড়ি যাচ্ছিলাম ওই বাড়ির দরজার সামনে। ওরা তো রীতিমতো আমাকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। পরে ওদেরকে সমস্ত ঘটনা খুলে বলতে তখন ওই বাড়ির একজন বয়স্ক লোক অর্থাৎ ওই বাড়ির কর্তা আমাকে জানায় যে রাত করে এদিকে আসবে না, এই জায়গা রাতে খুব একটা ভালো না। জানি কথাটা তোমাকে প্রথমেই বলা উচিত ছিল, তবে বলে ওঠা হয়নি। তুমি যে নিম গাছটা দেখলে না আসার সময়, ও অনেক বছর আগেকার কাজ। আমি সেই ছোটবেলা থেকেই দেখছি। গ্রামের সকলে বলে আর ওই পরিবারও বলে ও ও ও গাছে নাকি ও গাছে নাকি ব্রহ্মদত্তি থাকে। ওই পরিবারের ওপরে প্রায় বংশের পর বংশ ওই ব্রহ্মদত্তি ভর করে আছে। তবে এটা ঠিক, ক্ষতি করে না ওনার কথা অমান্য না করলে। তবে কথা যদি একবার অমান্য কেউ করে ওই বাড়ির, তবে প্রচন্ড শাস্তি পেতে হয় ওই পরিবারকে। অনেকবার অনেক ওঝা তান্ত্রিককে ডেকে পুজো পুজো করানো হয়েছিল, তবে ব্রহ্মদত্তিকে ওদের ঘাড় থেকে কেউ নামাতে পারেনি। তবে কি বলতো, ওই পরিবারের ওই অত অত সম্পত্তি, অত অত জায়গা জমি দেখো না, তার বেশিরভাগটাই ব্রহ্মদত্তির আশীর্বাদ। উনি উনি এমনি এই গ্রামের কাউকে ক্ষতি করেন না। তবে ওই পরিবারের যদি কোনো লোক কোনো কথার অমান্য করে, তবে তবে উনি শাস্তি দিতে ছাড়েন না। আমি অনেকবার দেখেছি। তাই বলছি, রাতে করে এদিকে এসো না, না আসাটাই ভালো। এই শোনার পর ওনারাই আমাকে আবারও আমার বাড়িতে দিতে আসে। কথা আমি তো দাদুকেও জানাই। তো দাদু অবশ্য এইগুলো হেসে উড়িয়ে দিয়েছিল, তবে তোর দাদু বিকেলবেলা ওই নিম গাছের তলায় একবার গিয়েছিল। তবে তো দাদু সম্পূর্ণ কিছু না দেখলেও বলেছিল যে কিছু একটা অনুভব করতে পেরেছে। তারপর থেকেই তোর দাদু বিশ্বাস করতে শুরু করেছিল যে নিম গাছটায় কিছু তো একটা আছে। এরপর প্রায় 6 বছর পর একটি মর্মান্তিক ঘটনা ঘটে সম্পূর্ণ গ্রামের সামনে। একদিন সকালবেলা তোর দাদু অফিসে যাবে বলে সবে বেরিয়েছে। হঠাৎ সম্পূর্ণ গ্রামে শোরগোল পড়ে যায়। গ্রামের মানুষ রাস্তায় বেরিয়ে দেখে সম্পূর্ণ পরিবারের 5 জন লোক, অর্থাৎ বাড়ির 2 জন বয়স্ক, একজন বাড়ির কর্তা ও গিন্নি, তার ছেলে ও বৌমা, ও বড় নাতি অর্থাৎ যার বয়স 18 বছর পেরিয়েছে, 5 জনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই নিম গাছে। তবে জানি না কেন তাদের মধ্যে সব থেকে ছোট নবজাতক একটি শিশুও ছিল, যার বয়স মাত্র 4 বছর বয়স। কে পরে ওই গ্রামের লোক ওই ঘর থেকে উদ্ধার করে। ওর উপরে কোনো ক্ষতি করা হয়নি। পুলিশ আসে, অনেক তদন্ত করা হয়, তবে এর সুরাহা কিছুই পাওয়া যায়নি। এরপর থেকে গ্রামের লোক মানতে শুরু করে দেয় যে ওই পরিবার হয়তো ওই ব্রহ্মদত্তির কোনো কথা অমান্য করেছিল, তাই সম্পূর্ণ পরিবারকে শাস্তি দিতে বাধ্য হয় ব্রহ্মদত্তি। আর কথায় আছে যে শিশু হয়তো ভগবানের রূপ, তাই ওই ব্রহ্মদত্তি ওই শিশুর কোনো ক্ষতি করতে পারেনি। আর এটাও শোনা গিয়েছিল যে এমনই একটি ঘটনা অনেক বছর আগে আরও একবার ঘটেছিল। সেখানে ওই সব থেকে বড় কর্তাকে সকালবেলা ঠিক এমনভাবেই নিম গাছে ঝুলতে দেখা গিয়েছিল। তারপর এত বছর পর এই ঘটনা। ব্রহ্মদত্তি অর্থাৎ কোনো ব্রাহ্মণ বাড়ির কোনো বয়স্ক লোক অ্যাক্সিডেন্টালি মারা গেলে কালে ভদ্রে দোষ পেয়ে সে ব্রহ্মদত্তিতে পরিণত হয়। বছরের পর বছর যে কোনো বংশের পর বংশের ওপরে ভর করে থাকতে পারেন, এবং যতক্ষণ তার ইচ্ছা না হয় তিনি সেই বংশকে ছাড়েন না। এই ছিল আজকের প্রথম ঘটনা।
আজকের আরও একটি ঘটনা আছে, এটা ছোট্ট একটি ঘটনা। ঘটনা পাঠিয়েছে অবিপাল। হে রাজদা, আজকের ঘটনাটা যে পাঠাবো, ঘটনাটা সম্পূর্ণ আমার নিজের চোখে দেখা। আর এই ঘটনা প্রচণ্ডভাবে এফেক্ট ফেলেছিল আমার দাদার উপরে। ঘটনাটা বলতে গেলে একটা দিক থেকে আহ, একটু ছোট করেই বলার চেষ্টা করলাম। আমি কোনোদিন আগে কোথাও ঘটনা পাঠাইনি, তোমার কাছে প্রথম পাঠালাম আর এক্সাইটেড থাকলাম ঘটনা শোনার জন্য। এবার ঘটনায় আসছি। সেই বছর আমি আর আমার দাদার কিছু বন্ধু মিলে ঠিক করি যে তারাপীঠে যাওয়া হবে, তবে কোনো রকম বাস বা ট্রেনে করে নয়, অর্থাৎ আমার দাদার বন্ধুর নতুন গাড়ি করে। মতেরও অমিল হলো না। আমি সহ আমার দাদা ও দাদার আরো 3জন বন্ধু রওনা হই তারাপীঠের উদ্দেশ্যে। তবে ভাবতে পারিনি এমন কিছুর মুখোমুখি হব আমরা। পরেই ঠিক করি যে রাতের বেলাতেই রওনা হব আমরা। আমার দাদা বসেছিল গাড়ির একদম সামনে তার বন্ধুর সঙ্গে যে গাড়ি চালাচ্ছিল, আর দাদার আরো 2জন বন্ধু আমি বসেছিলাম গাড়ির পিছনে। শক্তিগড় পেরিয়ে হাই রোডে হর্ন হনিয়ে গাড়ি চালাচ্ছে আমার দাদার বন্ধু। হাসাহাসি ও গল্পগুজবের মধ্যে সবাই যেন কোথাও একটা হারিয়ে গিয়েছিলাম। এক কথায় বলা যেতে পারে অনেক দিন পর বন্ধু বান্ধব দাদাদের সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দটা আমাকে একটু বেশি চেপে ধরেছিল। গান গল্পের মধ্যে হর্ন হনিয়ে গাড়ি চালাচ্ছিল দেবরূপদা। হঠাৎ প্রচন্ড জোরে সজোরে বিকট শব্দে ব্রেক কষে দেবরূপদা। আমরা যে কজন পেছনে বসেছিলাম সবাই প্রচন্ড রাগে দেবরূপদাকে জিজ্ঞাসা করি, এ দেবরূপদা, এরম ভাবে কেউ গাড়ি থামায়? দেবরূপদা ভয়ে ভয়ে উত্তর দেয়, ভাই ভাই মনে হচ্ছে কাউকে চাপা দিয়েছি। কি বলছিস তুই? চাপা দিয়েছিস মানে? তাকে দেখে মনে হচ্ছিল যেন সে ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হয়েছে। তার পূর্ণ গাড়িতে এসি চলছে, তবুও সে ভয়ের চোটে সারা গা থেকে তার যেন গাল ঘাম ঝরছে। ভয়ে ভয়ে বলে, জানি না, সামনে হঠাৎ করে চলে এলো। ভাবে ভাই তোর একটু নেমে দেখ না, নেমে দেখ না, তুই নেমে দেখ, একটু নেমে দেখ না ভাই। আমরা 3জন মিলে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে গাড়ির সামনে যাই, তবে না, গাড়ির সামনে কিছুই নেই। কথা দেবরূপদাকে এসে বলতে দেবরূপদা হতবম্ব, তার সঙ্গে আমার দাদাও। কারণ যাকে চাপা দিয়েছিল তাকে আমার দাদা ও দেবরূপদা দুজনেই দেখেছিল। দেবরূপদা বলে, তোরা বিশ্বাস করছিস না তো? আমি সত্যি বলছি, ওই ওই দিক থেকে, ওই উল্টো সাইড থেকে একটা মহিলা ছুটে ছুটে এলো পুরো আমার গাড়ির সামনে, আর আমি তখন থামাতে সঙ্গে সঙ্গে গাড়ির সামনে এসে গেছে। এই কথাটাকে আর বেশি পাত্তা দিই না, দেবরূপদাকে বলি যে হয়তো অনেকক্ষণ দিয়ে তুই গাড়ি চালাচ্ছিস, তাই হয়তো কিছু ভুল দেখে ফেলেছিস, বাদ দে, চল, আর তো কিছুক্ষণ, আর তো বেশিক্ষণ নয়, চল হোটেল খুঁজে সেখানে রেস্ট নেওয়া যাবে। আবারও গাড়ি চালাতে থাকে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পর আমরা গিয়ে পৌঁছই তারাপীঠে। তারাপীঠে গিয়ে রাতের বেলা তো কোনো আমরা হোটেল পাই না, তবে ভোরের দিকে একটি হোটেল পাওয়া গেল। হোটেলে ঢুকে সমস্ত রকম চেক ইন করে রুম নিয়ে আমরা রীতিমতো একটু রেস্ট নিতে থাকি। জানি না কতক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙে আমার দাদার প্রচন্ড জোরে চিৎকারে। ধড়মড় করে উঠে দেখি দাদা ভয়ে কাঁপছে আর সকলে মিলে দাদাকে থামানোর চেষ্টা করছে। দাদাকে জিজ্ঞাসা করলে দাদা বলে, এখন যে মহিলাটাকে দেবরূপদা চাপা দিতে দিতে তখন যে মহিলাটাকে দেবরূপদা চাপা দিয়েছিল, দেবরূপদার মনে হচ্ছিল সেই মহিলাটাকে দাদা নাকি এই রুমের ভেতরেই দেখতে পেয়েছে। প্রথমে আমরা সবাই মিলে দাদাকে এই নিয়ে প্রচন্ড বোঝাই যে হয়তো ভুল কোনো স্বপ্ন দেখে ফেলেছে, হয়তো বাজে কোনো স্বপ্ন দেখে ফেলেছে। তবে এই ঘটনা দাদা ও দেবরূপদার সঙ্গে বারবার ঘটতে থাকে। তারা বারবার ওই মহিলাটাকে দেখতে শুরু করে। শুধু আমার দাদাই নয়, পরে দেবরূপদাও ওই মহিলাটাকে দেখতে শুরু করে। তাদেরকে কোনোভাবে যেন একা রাখাই যাচ্ছিল না। যখন তো তখনই যেন তাদেরকে কোনো না কোনো দিক থেকে সেই মহিলা যেন দেখা দিত। আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে কি করব।
দিনটা কাটানোর পর এই সমস্যার কথা ওই হোটেলের ম্যানেজারকে গিয়ে বলি। ম্যানেজারটা আমাদেরই মতন একটু বয়স কম ছিল। ভাবলাম যদি সমস্যার কথা তাকে বলা যায়, যদি কোনো সুরাহা হয়। ওই ম্যানেজারকে বলতেই ম্যানেজার বলে, ঠিক আছে, হয়তো তোমার দাদারা হয়তো কোনোভাবে ভয় টয় পেয়েছে কোনোভাবে, আমি দেখছি যদি কোনো ছাড়ানোর কোনো লোক টোক পাই আমি পাঠিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই ওই ম্যানেজার একজনকে পাঠিয়ে দেয় আমাদের রুমে। তখন প্রায় বিকেল 6টা বাজে। তিনি আসেন এবং আমার দাদাদেরকে ঝাড়ায়। ঝাড়ানোর পর তিনি একটা কথা বলেছিলেন যে, হাই রোডে তোমরা যাকে দেখেছিলে যে ওরকম একজন মহিলা তোমাদের গাড়ির নিচে এসে গেছে, তোমরা তাকে চাপা দিয়েছো। তোমরা যদি তখন না থেমে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে, হয়তো এতটা অসুবিধা হতো না, এত কিছু হতো না তোমাদের সঙ্গে। তোমাদের সঙ্গে ওই ঘটনা ঘটার পর তোমরা সেই জায়গায় থেমেছিলে এবং যার কারণে সেই খারাপ আত্মা তোমাদের পিছু নেয়। এবং কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর থ্যাংক ইউ সো মাচ দেবলীনা আর অভি আজকের দুটো ঘটনা পাঠানোর জন্য। আর দুটো ঘটনাই আজকে ভালো ছিল। বেশ, প্রথমের ঘটনাটা একদম অন্য স্বাদের একটি ঘটনা ছিল, আর সেকেন্ডের যে ঘটনাটা অভি পাঠিয়েছিল ওটা তো কি বলবো, আর ওরকম ঘটনা তো প্রায় মানে হাই রোডে প্রায় শোনাই যায় এরকম ঘটনা। আমি তো বলি হাই রোড, হসপিটাল, এরকম এই দুটো জায়গা হয়তো এরকম ঘটনার আর কি কেন্দ্রবিন্দু যাকে বলে। এরকম ঘটনা হাই রোড আর হসপিটালে এরকম প্রায় দিন ঘটে। যাই হোক, ধন্যবাদ এরকম একটি ঘটনা পাঠানোর জন্য। আর যদি তোমাদের কাছেও এরকম ঘটনা থাকে তবে কিন্তু প্লিজ পাঠাতে ভুলো না। আমার ইমেল অ্যাড্রেস prejjoni49@gmail.com এ। আর আমি ফিরছি আগামী শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।